ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ, বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই। রূপপুর পারমাণবিক প্রকল্পে বসছে চুল্লি, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনজিও নির্ভর কৃষি ঋণে চড়া সুদ, ভালো ফলনেও মুনাফা পাচ্ছে না কৃষক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অবশেষে ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে যাচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR। এ নিয়ে সরকারের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে। এতে বলা হয়েছে, স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের খাদ্য, পুষ্টি, সুপেয় পানি, পয় নিষ্কাশন, অনানুষ্ঠানিক শিক্ষা, চিকিৎসা সেবার মতো সহায়তা দেবে সংস্থাটি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। ভাসানচর কক্সবাজারের বাইরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বসবাসের উপযোগী করে গড়ে তুলেছে সরকার। ব্যয় হয়েছে ৩,০০০ কোটি টাকা। ১ লাখের মতো মানুষের বসবাসের ব্যবস্থা করার দ্বীপটিতে এ পর্যন্ত ১৮,৮৪৬ জন রোহিঙ্গা স্থানান্তরিত হয়েছে। চলতি বছর পরিকল্পনা আছে ৮০,০০০ নেয়ার। শুরুতে ৩৪টি দেশি বিদেশি এনজিও কাজ করলেও এগিয়ে আসেনি জাতিসংঘ। ৬ মাসের দেন দরবারের পর রাজি হয়েছে জাতিসংঘ ও এর সংস্থাগুলো। এরই অংশ হিসেবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা চুক্তি সই করল UNHCR। সংস্থাটি মনে করে জাতিসংঘ নিজের প্রতিশ্রুতি রক্ষায় এগিয়ে এসেছে। উন্নত দেশগুলোর উচিত বিশাল অঙ্কের খরচের তহবিলের যোগান অব্যাহত রাখার। They will fund our operations, and we need quite some money here because there are great expectations on the UN to be as operational as quickly as possible, and for that we need the funding. So rest assured we do everything to mobilize that funding. কক্সবাজারের মতো একই ধরনের সহায়তা ভাসানচরে পাবে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। নিজ দেশের প্রত্যাবর্তনেই আসল সমাধান। তাই অন্তর্বর্তী সময়ে এই মানুষগুলোর জীবনমান উন্নত রাখতে চেষ্টার কোনো কমতি হবে না বলে মত সংশ্লিষ্টদের। UNHCR with other organizations like World Food Program, IOM and United Nations, তারা সবাই একসাথে সম্মত হয় যে সেখানে তারা মানবিক সহায়তা দিবে, এবং সেটারই ধারাবাহিকতা আজকে এখানে চুক্তি স্বাক্ষর হলো। 4 বছরও মিয়ানমারের নিজ দেশে প্রত্যাবর্তনের পরিবেশ তৈরি না হওয়ায় হতাশার কথা ছিল UNHCR এর। Conducive for future return of the Rohingya to Rakhine. We do our part in the sense that we help to re-establish. মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বসা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা রোববার বিকেল পর্যন্ত মুলতবি করা হয়েছে। শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর বাসভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মনোনয়ন বোর্ডের সভা। এতে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদের প্রার্থী যাচাই বাছাই নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিনের মতো প্রার্থী চূড়ান্তের সভা মুলতবি করা হলো। এর আগে সিরাজগঞ্জ সংসদীয় আসনের উপনির্বাচন, 10টি পৌরসভা ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বসানো হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি, আর এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নে অর্জিত হচ্ছে বড় অগ্রগতি। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুল্লি বসানোর কার্যক্রমের উদ্বোধন করবেন। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের ইতিহাসে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর মাধ্যমে বাংলাদেশ নাম লেখাচ্ছে পরমাণু বিদ্যুৎ ব্যবহারকারী দেশগুলোর তালিকায়। রোববার এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে স্থাপন করা হচ্ছে রিঅ্যাক্টর বা চুল্লি, যাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড বলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুল্লি বসানোর কার্যক্রম উদ্বোধন করবেন। তাই তো পাবনার ঈশ্বরদীতে উৎসবের আমেজ। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য এই রিঅ্যাক্টর প্রেসার ভেসেলটি গত বছরের অক্টোবরে রাশিয়া থেকে দেশে আনা হয়।
পরিকল্পনা অনুযায়ী 2023 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 1200 এবং 2024 সালে দ্বিতীয় ইউনিট থেকে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাংকের চেয়ে 3 গুণ বেশি সুদ এনজিও নির্ভর কৃষি ঋণে, সুদের হার কমপক্ষে 24%। এমন চড়া সুদের ঋণের খপ্পরে দেশের বিপুল সংখ্যক কৃষক ভালো ফসল ফলিয়েও মুনাফা ঘরে তুলতে পারছেন না তারা। তৌহিদুর রহমানের আরও একটি রিপোর্ট। এ যেন কৃষকের মাথায় কাঁঠাল ভাঙার গল্প। ফসল ফলাতে পড়ে কৃষকের শরীর, হিম শীতল ঠান্ডায় কুঁকড়ে যায় শীর্ণ দেহ, কিন্তু সুফল ভোগ করে অন্যরা। এনজিওদের চড়া সুদ খেয়ে ফেলছে কৃষকের মুনাফা। দেশের সর্বত্র ব্যাংকের শাখা নেই, এমন অজুহাতে কৃষি ঋণের প্রায় 70% বিতরণ হয় এনজিওর মাধ্যমে। সুদের হার 24%, কোনো ক্ষেত্রে আরও বেশি। তবে কৃষক সরাসরি ব্যাংক থেকে ঋণ নিলে সুদ মাত্র 8%। অর্থাৎ কৃষি ঋণের বড় অংশই উচ্চ সুদে খাটাচ্ছে এনজিওগুলো। মানে হয়তো একজনের কাছে হাত পাতার নাগে, না হলে ঋণ করার নাগে, করিয়ে এই টাকা পয়সাগুলো শোধ করার নাগে। গরু বা ছাগল বিক্রি করিয়ে সেই ঋণটা আমরা শোধ করি। 50,000 টাকা তুলছি, ওটা এখন মনে করেন যে সপ্তাহে কিস্তি দেওয়া লাগে 1300 টাকা। জীবনে কামাই করে মনে করেন যে ঘরে 200 টাকা। এদিকে উচ্চ সুদে বিতরণ করলেও এনজিওগুলো অর্থ পাচ্ছে স্বল্প সুদে, এমনটাই বলছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যেটা সরকারের আছে, তারা কিন্তু সুদ নির্ধারণ করে দেয় এবং তারা 24% নির্ধারণ করে দিয়েছে গত কয়েক বছরে। এর আগে 27% দিয়েছিল। কাজেই আমরা তাদের উপর কোনো চাপ দিতে পারি না। সুতরাং এটা পরিবর্তন করা দরকার সরকারিভাবে। এনজিওর মাধ্যমে বিতরণ হওয়া কৃষি ঋণের সুদ বেশি, এই বিষয়ে দ্বিমত করছেন না ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক সংস্থার এই কর্মকর্তা। তবে বাড়তি সুদের ব্যাখ্যাও দিলেন তিনি। তারা ঋণ দেওয়ার পাশাপাশি তাদেরকে স্কিল দেয়, ট্রেনিং দেয়, বিভিন্ন ধরনের যোগাযোগ রাখে। তো সেটা সর্বোচ্চ সুদের হার হলো 24%। এটা সুদের হার না, মানে সার্ভিস চার্জটা নির্ভর করবে যে কস্ট অফ ফান্ড কিরকম হয়। চলতি অর্থবছরে 28,391 কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। করোনায় একদিনের ব্যবধানে মৃত্যু বাড়ল, রোমানিয়া দিচ্ছে 2 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। করোনায় একদিনের ব্যবধানে মৃত্যু আবারও বাড়ল। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 20 জনের। মৃতের সংখ্যা বেড়ে 27,674। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে 821টি ল্যাবে 16,925টি নমুনা পরীক্ষায় শনাক্ত 415। মোট শনাক্ত 15,61,878। নতুন 543 জন সহ সুস্থ 15,23,134 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 2.45%, সুস্থতা 97% বেশি ও মৃত্যুহার 1.77%। রোমানিয়া বাংলাদেশকে উপহার হিসেবে 2 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। বুখারেস্টে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কু এ কথা জানান। দুই মন্ত্রীর মধ্যে প্রথমবারের মতো বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ থেকে রোমানিয়ায় দক্ষ ও অদক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাব্যতা নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। এ সময় ডক্টর AK আব্দুল মোমেন মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনে রোমানিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন। আর এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে একটি সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা রোমানিয়ার 4টি বৃত্তি পাবে। ডাক বিভাগে আসে না ডাক, তাই কদর কমেছে চিঠির বাক্সের। হাতের মিহি লেখায় পত্র দেওয়ার চলও লুপ্তপ্রায়। আলোচিত ডাক বিভাগের আদ্যোপান্ত তুলে ধরেছেন মানিক শিকদার। হলুদ খামে ভরে আঙ্গুলের মিহিন অক্ষর তুলে দেয়া হয় কাঙ্ক্ষিত মানুষকে। এ খুব বেশি দিন আগের কথা নয়। তারও আগে ঝুমঝুম ঘণ্টা বেজে নিশিরাতে ছুটে চলেছেন ডাক হরকরা। তারপর সভ্যতায় পরিবর্তন, দ্রুত বিকাশ থেকে আসে বিপ্লব, নিত্যকার শিকার থেকে মানুষ থিত হয় কৃষি জীবনে।
সাম্রাজ্যবাদ হতে শিল্পযুগ, এরপর আঙ্গুলের ছোঁয়া বন্দী হয়ে গেল কম্পিউটার আর মোবাইল বাটনে। 1874 সালে সুইজারল্যান্ডের ব্যান্ড শহরে প্রতিষ্ঠা হয় বিশ্ব ডাক সংস্থা। তথ্য আদান প্রদান এবং যোগাযোগের মাধ্যমে এ প্রতিষ্ঠান বৈশ্বিক বিপ্লবের সূচনা করে। 1969 সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ইউনিভার্সাল ডাক ইউনিয়নের 16তম অধিবেশনে প্রতি বছরের 9 অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। 1984 সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত ইউনিভার্সাল ডাক ইউনিয়নের 19তম অধিবেশনে বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের নাম পরিবর্তন করে বিশ্ব ডাক দিবস রাখা হয়। বাংলাদেশ 1973 সালে ইউনিভার্সাল ডাক ইউনিয়ন সদস্য হয়। এরপর থেকে দেশেও প্রতি বছর দিবসটি পালন হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন পুনর্গঠিত হয় 72 সাল থেকে, তখন 1973 সালে ইউপির সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এই 9 অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে দেশে রয়েছে 9,886টি ডাকঘর। প্রযুক্তির উন্নয়ন সহ নানা কারণে ডাক বিভাগ আস্থা হারিয়েছে সাধারণের। ডাক বিভাগকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন করে তৈরি হয়েছে সুদৃশ্য ডাক ভবন। আমাদের 64টা জেলায় মেইল প্রসেসিং সেন্টার করার জন্য, অটোমেটেড মেইল প্রসেসিং সেন্টার করার জন্য বর্তমানে সমীক্ষা প্রজেক্ট চলছে। পার্সেলকে সামনে রেখেই কিন্তু আমরা এই 14টা মেইল প্রসেসিং সেন্টার করেছি। ডাক বিভাগের সম্পদ ও জনবলের যথাযথ ব্যবহার নিশ্চিত হলে আবারও ডাক বিভাগ হতে পারে যোগাযোগের কেন্দ্রবিন্দু। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও এর কোনো প্রভাব নেই পেঁয়াজের দামে। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, আমদানিকারকরা মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তবে আমদানিকারকদের দাবি, ভারতে দাম বাড়তি। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন 25 থেকে 30 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। তারপরও দাম কমছে না। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে গেছে কেজিতে 20 টাকা। বন্দর কর্তৃপক্ষ বলছে 1 জুলাই থেকে 6 অক্টোবর পর্যন্ত 43,748 টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি সপ্তাহে পেঁয়াজের আমদানিটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যেখানে 5 থেকে 10 গাড়ি পেঁয়াজ ভারত স্থলবন্দরে প্রবেশ করত, বর্তমানে সেটা বৃদ্ধি পেয়ে 25 থেকে 30 গাড়িতে পৌঁছেছে। আমরা আলাদা ওপেন এয়ার শেড তৈরি করেছি এবং দ্রুততার সাথে খালাস হয়ে যেন দেশের বিভিন্ন স্থানে পৌঁছতে পারে, যেন সকল ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, মজুত করে দাম বাড়িয়ে দিচ্ছে আমদানিকারকরা। মাল প্রত্যেকদিন 20 গাড়ি 25 গাড়ি 30 গাড়ি আসতেছে, সে মালগুলো যাচ্ছে কোথায়? ব্যবসায়ী সিস্টেমে স্টক করে মাল রাখে মাল কম বার করতেছে আর গুদাম ভর্তি করছে। তবে অভিযোগ মানতে নারাজ আমদানিকারকরা। উৎপাদন কম হয়, ইন্ডিয়ার বিভিন্ন মোকামে দাম বেশি। যেখানে বাংলাদেশে এই মুহূর্তে প্রতিদিন 40 থেকে 50 ট্রাক পেঁয়াজ আমদানি হওয়ার কথা, এখন সেইখানে আসতেছে 10 থেকে 15 ট্রাক। হিলি স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 46 থেকে 47 টাকা দরে। 3 দিন আগে ছিল 30 টাকা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভাষান্তরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ, বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই। রূপপুর পারমাণবিক প্রকল্পে বসছে চুল্লি, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনজিও নির্ভর কৃষি ঋণে চড়া সুদ, ভালো ফলনেও মুনাফা পাচ্ছে না কৃষক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।